আমি অনুরোধ করব, বিশ্বাস করবেন যে আমি ৩৬ জুলাই আন্দোলনের একজন অগ্রণী সৈনিক। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমার পরিবারের ঝুঁকি নিয়ে, সুখ শান্তি বিসর্জন দিয়ে হাসিনার আমলে আপনাদের জন্য, এই দেশ মুক্তির জন্য যুদ্ধ করেছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এখনো পাইনি, ভবিষ্যতে পাবো না। একজন মুসলমান হিসেবে, একজন মোমেন বান্দা হিসেবে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করার কোনো কারণ নেই। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ অল্প বাঁচবে, কেউ বেশি দিন বাঁচবে। একজন মুসলমান হিসেবে, মোমেন বান্দা হিসেবে আমরা বিশ্বাস করি সবকিছু আল্লাহর তরফ থেকে হয়। জন্ম, মৃত্যু, রিজেক, ক্ষমতা, সম্মান, ইজ্জত সবকিছু আল্লাহর তরফ থেকে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী এবং যারা আমাকে ভালোবাসেন, চেনেন, তাদের প্রতি আবার আরেকটা জিনিস জানাই যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমি বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঢাকা ২ আসনের এবং জাতীয় ১৭৫ নম্বর আসনের একজন প্রার্থী এবং জেলা রিটার্নিং অফিসার কর্তৃক আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল ঋণ খেলাপির কারণে। আমি এই ঘুণাক্ষরে জানতাম না যে আমার নাম ঋণ খেলাপির খাতায় লেখা হয়েছে। কেননা আমি জীবনে ৳১ কারো কাছ থেকে লোন করিনি। ব্যাংক তো দূরের কথা। যখন আমাদের বেতন ছিল ৳৭৫০ সেই ৮২-৮৩ সালে, তখনও বাড়ি থেকে টাকা নিয়ে মেহফিল পরিশোধ করতাম। ব্যাংকের লোন করিনি, কখনো না। আমি লোনটাকে আমি খুব অপছন্দ করি। কিন্তু আমার নাম কেন এলো? অনেকে হয়তো ইতিমধ্যে বিশ্বাস করেছেন আমি ঋণ খেলাপি হয়েছি। ঋণ খেলাপ করেছি। আমার নাম তাহলে কেন রইল সেখানে না হলে? বিশ্বাস করুন, বহু আগে ২০১১-১২ সালে আমার রিটায়ারমেন্টের পরে আমার বই প্রকাশ করতেন ঘোষ কিতাব মহলের মালিক জনাব মহিউদ্দিন আহমেদ। সে মহিউদ্দিন আহমেদ অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি ছিলেন। তিনি ১১৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার বিশাল প্রতিষ্ঠান ছিল, আছে এখনো খসরুল কিতাব মহল। যাকে একটা ফিলান্থ্রপিক্যাল কাজে তার একটা লোনের ব্যাপারে আমি গ্যারান্টি করেছিলাম। সেটি কাল হয়েছে। আমার মনেও ছিল না এটার ব্যাপারে। পরবর্তীতে যখন ঋণ খেলাপি হিসাবে আমার কথা বের হয়, তখন আমি বুঝতে পারলাম যে আমার সেই পুরনো জিনিসটা হয়তো কেউ জাগিয়ে তুলেছে এবং গ্যারান্টার হিসেবে অবশেষে গতকাল নির্বাচন কমিশনে প্রমাণিত হয় যে আমি ঋণ খেলাপি ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে হব না। আমার কথা আপনারা বিশ্বাস করুন, শত্রুদের কথা বিশ্বাস করবেন না। আমি অত্যন্ত সৎ এবং সাধারণ জীবনযাপন করি। আমি কখনো টাকা ধার করি না। কেননা এই ধার করা টাকা আমি জীবিত অবস্থায় যদি পরিশোধ করতে না পারি, কে পরিশোধ করবে? আমি কি জবাব দিব তখন? সুতরাং আপনারা এই ভুল বুঝবেন না। আমি কখনো ঋণ খেলাপি ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। তো এটা ছিল লোনের ব্যাপারে। গতকাল এটা প্রমাণিত হয়েছে। সেই নির্বাচন কমিশনারদের সামনে এবং শত, শত লোক ছিলেন, সেখানে এটা প্রমাণিত হয়েছে। এখন আসলে নির্বাচনের কথায়। আপনারাও এখানে পার্টিসিপেট করবেন, আপনাদেরকে আমি লিংক দিচ্ছি। যদি আপনারা কেউ আমার কাছে প্রশ্ন করতে চান, তাহলে কমেন্ট বক্সে আমি লিংক দিচ্ছি। সেই লিংকে আপনারা আ আমার সাথে যুক্ত হতে পারেন। আপনাদেরকে আমি প্রশ্ন করার সুযোগ করে দিব। সুযোগ করে দিব। আমি আমার লিংক দিয়ে দিলাম। তো প্রিয় ভাইরা, বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে, যে সন্ধিক্ষণে আমরা অনেকই চেষ্টা করছি দেশপ্রেমিক লোকদের মধ্যে বিভক্তি আনার জন্য। যাতে আমাদের প্রতিবেশী দেশের তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়। যে প্রতিবেশী দেশ কোন কালে আমাদের বন্ধুত্বের পরিচয় দেয়নি, সে বন্ধুত্ব কখনো ভবিষ্যতে দেখাবে এটা আমি বিশ্বাস করি না। তারা আমাদের দেশকে দখল করতে চায়, তারা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করতে চায়, তারা আমাদের দেশের অধিকার চায়। তাদের মন্ত্রী থেকে শুরু করে সবাই, আপামর জনসাধারণ মেক্সিমাম কিন্তু তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হিন্দুত্ববাদ, যে ধর্ম অন্য কোন ধর্মকে টলারেট করতে পারে না। সেটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, এখনো করছি, ভবিষ্যতে করব। এবং এই প্রতিবেশী দেশের পক্ষে যারা কাজ করছেন, তারা এই জিনিসটা কখনো সহজভাবে নেন না। কখনো না। তো তারাই আমার শত্রু। তারা বট বট যেটা কি বলে বট কমেন্ট করে বিভিন্নভাবে। এখনো করবে। আজকে এখানে অনেকেই করবে। অ্যা
এই যে অনেকে দেখেন তাদের কিন্তু নাম পরিচয় কিছুই নাই, তারা হলো সব ভারতের দালাল। দেখবেন কি ধরনের তারা নাম ব্যবহার করে, নিজের নামটা প্রকাশ করতে তারা ভয় পায়। অনেকে বলছেন আমি বিএনপি থেকে কেন জামাতে আসলাম, এই কথাটা ক্লিয়ার করছি। বিএনপিতে একটা সন্ধিক্ষণে আমরা আমি স্পেশালি আমি আমার কথা বলব। জিয়াউর রহমানকে দেখে আমরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম। সেনাবাহিনীতে প্রবেশ করেছিলাম জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া সেই বিএনপিকে শক্তিশালী করেছিলেন আরো অনেক বেশি গুণে। আমি এখনো তাদের আদর্শকে মনে প্রাণে ভালোবাসি এবং সে আদর্শে দিয়েই বিএনপি কিন্তু জনপ্রিয় হয়েছিল। কিন্তু যখন দেখলাম বিএনপি তাদের সেই মূল আদর্শ থেকে শত যোজন দূরে এদেশের ৯৩% মানুষের আদর্শের বিপরীতে কাজ করছে, তখন বাধ্য হয়ে আমি সেখানে আর থাকতে পারিনি। এটা একটা দিক। আরেকটা দিক হলো, দেখুন প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চয়েস আছে। আমি ছোটবেলা থেকে ইসলামী আদর্শে বড় হয়েছি পারিবারিকভাবে। আমি সে আদর্শের খুব অভাব দেখেছি বিএনপিতে। সে আদর্শের লোকদের তেমন কদর নেই বিএনপিতে। বিএনপিতে তারা যত বামপন্থী এদের খুব বেশি আপনার কদর। তো আমি মনে করি যে আমার আদর্শ যেটা মহান আল্লাহকে সন্তুষ্ট করা, সে আদর্শ প্রতিফলিত করতে পারবো না বিএনপিতে এবং সে আদর্শ মেনে চলে সেই দলও করতে পারবো না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আরেকটা বিষয় হলো, আমি সামরিক বাহিনী, আমার সেনাবাহিনীর প্রতি অত্যন্ত দুর্বল। যে সেনাবাহিনী আমাকে দীর্ঘদিন প্রশিক্ষিত করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সে সেনাবাহিনীকে আমি অত্যন্ত ভালোবাসি। এই সেনাবাহিনী যদি দুর্বল হয়ে পড়ে, দেশও দুর্বল হয়ে পড়বে। সে সেনাবাহিনীর কোন মর্যাদা আমি দেখিনি বিএনপিতে। আপনারা দেখবেন ৩০০ আসনে এক মিলিটারি অফিসারকে তারা আ সুযোগ দেয়নি নির্বাচন করতে। সুতরাং আরো অনেক বহুবিধ কারণ আছে। এই নিয়ে আপনারা চিন্তা করবেন না। একজন মুসলমান হিসেবে সত্যিকার অর্থেই আল্লাহর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শে থাকার তার কোন উপায় নেই। আল্লাহর কাছে কি জবাব দিব? ইহকালও হারাবো, পরকাল হারাবো। এবার আসুন ইলেকশনের কথায়। আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে ইলেকশনে আমি এইজন্য দাঁড়িয়েছি, আমার যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাংলাদেশের সেবা করা, মানুষের সেবা করা। যদি ভালো মানুষগুলো নেতৃত্বে না আসতে পারে, এ দেশ কখনো একটি উন্নত দেশে পরিণত হতে পারবে না। এদেশের মানুষগুলো কখনো শান্তিতে থাকতে পারবে না। সাধারণ মানুষের রক্ত শোষণ করে খাচ্ছে রাজনীতিবিদরা যুগ যুগ ধরে। স্বাধীনতার ৫৪ বছরের মধ্যেও আজ পর্যন্ত আপনার দেশের কোন ভালো কিছু করতে পারেনি পলিটিশিয়ানরা। তারা রাজনীতি করে পেশা হিসেবে, ব্যবসা হিসেবে, টাকা অর্জন, অবৈধ টাকা উপার্জন করার জন্য। আজকে আগামী নির্বাচনে পাশ করার জন্য এই সকল অসৎ অর্থের মালিকেরা, অবৈধ অর্থের মালিকেরা শত শত কোটি টাকা ব্যয় করছে। তারা ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষের মধ্যে তারা ভোটে জিততে চায়, ভোট রিগিং করতে চায় এবং সেই কাজগুলো তারা করার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সংযুক্ত করছি। যারা আসছেন, একজন মাত্র আসছেন, আমি আপনাদের কথা বলার সুযোগ দিব। আর অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যাতে বেশি লোকের কাছে এই কথাগুলো পৌঁছে যায়। আমার প্রিয় ভাই বোনেরা, আগামী সংসদ নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটা চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, তাহলে এই দেশে আর কখনো ফেসিবাদ ফেরত আসবে না। আর যদি ফেল করি, জুলাইয়ের চেতনায় এটাকে বাস্তবায়ন করার জন্য গণভোটে না জিতি, বিশ্বাস করুন বারবার ফেসিবাদ আসবে, বারবার রক্তপাত হবে, এদেশের অসংখ্য মানুষ জীবন হারাবে এবং একসময় গৃহযুদ্ধ লেগে দেশটা ইন্ডিয়ার অধীনে চলে যাবে। সেটা কোনোভাবেই কাম্য নয়। আমার প্রিয় ভাই বোনেরা, সকলে যে আমার কথা পছন্দ করবেন তাও আমি বুঝি। মানে করবেন না, অনেকেই করবেন না। তাতে কিছু যায় আসে না। আপনাদের দ্বিমত থাকতেই পারে। কিন্তু আল্লাহর গোলাম হিসেবে যদি আপনি সত্যিকার অর্থেই সৃষ্টিকর্তা আল্লাহকে সর্বশ্রেষ্ঠ প্রভু, একমাত্র প্রভু হিসেবে মানেন, তাহলে আমার কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর গোলাম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য। আর সেই ইবাদতটা কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনার জীবনের প্রতিটি কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি সেটা ভালো কাজ হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটি করেন। এবং বাংলাদেশের মুসলমানদের মধ্যে অধিকাংশের মধ্যে এই ভাবটা নেই, এই জ্ঞানটা নেই। এবং ইসলামই একমাত্র গ্যারান্টি দেয় সকল ধর্ম, সকল মতের
সকল আদর্শের লোককে নিরাপত্তা দেওয়ার, সমান অধিকার দেওয়ার। আর সেজন্যই বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগদান করেছি এবং এই দল অত্যন্ত যোগ্য একজন নেতৃত্বের মাধ্যমে ডক্টর শফিকুর রহমান, যিনি এখন আন্তর্জাতিক ব্যক্তিত্বে নেতায় পরিণত হয়েছেন, তার আচরণে, তার জ্ঞান গরিমা দিয়ে, তার সাহসিকতা দিয়ে, তার ইমানি শক্তি দিয়ে, এবং অত্যন্ত গণতান্ত্রিক একটি দল। এই দলের মধ্যে কেউ প্রভু নয়, কারো পাঁচে সালাম করা যায় না, কেউ বেশি অধিকার উপভোগ করেন না, প্রত্যেকেই প্রত্যেকের সমালোচনা করতে পারেন। গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে এই দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। যে দল নিজের দলের গণতন্ত্র নাই, সে দল বাংলাদেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। ব্যক্তিকেন্দ্রিক দল, পারিবারিক কেন্দ্রিক দল, ডাইনেস্টিক দল কখনো দেশ রক্ষা করতে পারে না, তিনি ইতিহাস বলে। সেই জন্য সব দলগুলোকে পর্যালোচনা করে আমি দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলাম ইজ দ্য বেস্ট। এই দল যদি ক্ষমতায় আসার সুযোগ, শুধু ভোটে পাশ করেছে এই খবর শুনে বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায়, আর কিচ্ছু লাগবে না, দেশ উন্নতি করবে। এবং এই দলের অসংখ্য নেতা আছে, এক একটা মিনিস্ট্রি চালানোর জন্য কমপক্ষে 100 জন যোগ্য লোক পাবেন এই দলে। উচ্চ শিক্ষিত অনেক বুদ্ধিজীবী এই দলে ভরপুর আল্লাহর রহমতে। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে দেখেছেন কত বিশাল সফলতা। বাংলাদেশের ইতিহাসে এরকম নাই যে সুষ্ঠু গণতান্ত্রিক ভাবে এই দলের ছাত্র সংগঠন যে যুগান্তরীকারী একটা উদাহরণ সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ আরো সুন্দর হবে, সুফল হবে। প্রিয় ভাই বোনেরা, আমি এই পর্যায়ে আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। আপনারা আবারও লিঙ্ক দিচ্ছি, আপনারা যারা আসতে চান আবার এই লিঙ্কের মাধ্যমে আপনারা এখানে ঢুকতে পারবেন, কথা বলতে পারবেন। এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কের মাধ্যমে আসুন, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিব। আমি প্রথমে আলামিন সাহেবকে অ্যাড করছি অনুষ্ঠানে, আপনি কথা বলতে পারেন আলামিন সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আমার কথা শোনা যাচ্ছে স্যার? একটু আমার সাউন্ড সিস্টেমটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন আমাকে। আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনার সাথে আমার টক শোয়ে কথা হয়েছিল মাশাআল্লাহ চ্যানেলে। আমি চাইছিলাম যে আপনার মতো যোগ্য লোক এবং সৎ লোক নির্বাচনে আসা দরকার। তাই আল্লাহ আমার হয়তো দোয়া কবুল করছে। আমি চাই আপনার মতো লোক, সৎ এবং যোগ্য লোক যদি রাজনীতি না আসে, তাহলে মানুষ বুঝতে পারবে রাজনীতি আসলে কি, মজাটা কি জিনিস। জনগণের সেবা করার জন্য আপনার মতো যোগ্য লোক আমাদের প্রয়োজন ছিল। তাই আল্লাহ কবুল করছে। আমি চাই আপনি কেরানীগঞ্জ 2 আসনে নির্বাচিত হন। আমার মন থেকে দোয়া রইল, আপনি একজন এমন শাসক হবেন যা আপনার দেখে পরবর্তী প্রজন্ম যাতে আপনার আইডল হিসেবে তারা হতে পারে, তাদের পথ চলতে পারে এবং এই পথে অনুসরী হতে পারে, সে যে দলের হোক। কিন্তু আপনারা যাতে দেখে চিন্তা করে, না, এই কর্নেল হক স্যার একজন লোক ছিল, ওনার মতো লোক রাজনীতিতে খুবই প্রয়োজন। আমরা চাই ওনার মতন আদর্শ হিসেবে চলতে চাই। আমরা চাই যে একটা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। এই আমাদের ভারতের যে আগ্রাসন মুক্ত বাংলাদেশ আমরা চাই। ভারতের যে সিন্ডিকেট আসলে তা আপনার মাধ্যমে আশা করি ভেঙে দিতে পারবেন। আর বর্তমান প্রজন্ম যারা আছে, তরুণ ভোটার যারা, আমরা ভোটার আছি, আমি কিন্তু এর পর্যন্ত ভোট দিতে পারি নাই, এই আমার ফার্স্ট ভোট হবে ইনশাল্লাহ। আমি চাই আমার ভোটটা যাতে ইসলামের পক্ষে পড়ে এবং বাংলাদেশের পক্ষে পড়ে, যাতে কোনো ভারতীয় আধিপত্য বা কোনো দেশের আধিপত্যের না পড়ে। যাতে আমি চাই এসব যারা তরুণ ভোটার আছে, তরুণ ভোটার প্রায় 5 কোটি ভোটার আছে, তারা এবার কিন্তু শিক্ষিত ভোটার এবং তারা মেধাবী ছেলেপেলে যারা নতুন ভোটার হচ্ছে, তারা কিন্তু তাদের ভোটটা অবশ্যই তারা যোগ্য এবং সৎ লোকদের ভোটটা দিবে। আমি আশা করি, আমি আশা রাখি তারা। কারণ নতুন প্রজন্ম চাই বাংলাদেশকে এগিয়ে নিতে। যেমন উসমান হাদি ভাই মারা গেছে, তার কথা ছিল ইনসাফের ভিত্তিতে দেশ শাসন হবে। এই ইনসাফের কায়েমের স্যার আপনি একটু ভূমিকা রাখবেন, ইনসাফ যাতে কোনো বিচ্ছিন্ন না হয়ে, যাতে আমরা একটা জাতি, বাঙালি একটা বীরের জাতি, যাতে এই বীরটা যাতে আমরা ধরে রাখতে পারি। আমি এটাই বলতে চাই আপনার কাছে স্যার। একটা রিকোয়েস্ট হলো, আপনি একটা এমন ইনসাফ তৈরি করবেন যাতে আপনার দেখা দেখি আরো এমন 10টা কর্নেল তৈরি হয়ে যাতে। হ্যাঁ আলামিন, আমি খুব খুশি হয়েছি যে আপনি খুব ভালো ভালো কথা বলেছেন। আপনার অনেক উচ্চাকাঙ্ক্ষা আমাকে নিয়ে, উচ্চাশা আপনার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার সকল কুরবানি আল্লাহর রাহে। এর মানে হলো একজন মুসলমান তার জীবনকে সমর্পণ করে দেয় আল্লাহর কাছে, আত্মসমর্পণ করে। এবং সে মোমেন বা মুসলমান কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করে না। আল্লাহর ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মানুষের সেবাটাকেই একটা বড় একটা ইবাদত হিসেবে গণ্য করি, এবং সেটাই হওয়ার কথা। কেননা আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
তোমরা হলো জগতের উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য এবং খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, এবং এই জন্যই আমরা শ্রেষ্ঠ। সেই কাজের অংশটাই, সেই কাজটাই হলো সবচেয়ে বড় একটা ইবাদত, আর সেটা হলো হুকুল ইবাদ, মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য। এই নির্বাচনের মাধ্যমে যদি ৩০০ প্রতিনিধি যারা নির্বাচিত হবেন, তারাই হবেন তাদের জনগণের প্রতিনিধি, এবং তারা যদি সৎ হয়, যোগ্য হয়, নিষ্ঠাবান হন, নিঃস্বার্থবান হন, আত্মপ্রেম না থাকে, অবৈধ অর্থের মালিক হওয়ার চিন্তা না থাকে, তাহলে প্রত্যেক বছরের যে বাজেট হয় সেই বাজেটটাকে শতভাগ কাজে লাগাতে পারে, এবং আমাদেরকে পরিচালনা করার যথেষ্ট শক্তি, সাহস, যোগ্যতা যদি এই গণপ্রতিনিধিদের না থাকে, তাহলে আমলারাই কিন্তু ঘাড়ে চেপে এই দেশটাকে শাসন করবে। সেই ক্ষেত্রে জনগণের উচিত হবে, ভোটারদের উচিত হবে যোগ্য, সৎ, বিশেষ করে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করা। এছাড়া এই দেশকে ফ্যাসিস্টদের মুক্ত করা যাবে না। যে দল ভারতের প্রেমে নিমগ্ন থাকে, দেশের ধর্মের বিরুদ্ধে কথা বলে, দেশের 93% মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলে, সে দল কখনোই দেশে উপকার করতে পারবে না। যারা অবৈধ অর্থের মালিক, যারা হত্যাকারী, যারা লুটেরা, যারা মাদক ব্যবসা করে, ভূমিদস্যুতা করে, তারা যদি নেতৃত্বে আবার আসে টাকার মাধ্যমে, অর্থ ব্যয়ের মাধ্যমে, হুন্ডা এবং গুন্ডা বাহিনীর মাধ্যমে, দেখবেন দেশে আবার হাসিনার চেয়েও খারাপ অবস্থার সৃষ্টি হবে। সুতরাং আমি সকল ভোটারদেরকে বলবো, যারা ভোট দেওয়ার জন্য একটা মূল্যবান একটা দায়িত্ব, আপনার সবচেয়ে বড় একটা সম্পদ একটা ভোট, এই ভোট দিয়েই আপনি পরিবর্তন করতে পারেন দেশের ভাগ্য, না হলে আবার পস্তাতে হবে আমাদের। আমি চেষ্টা করব, রব্বুল আলামিন যদি আমাকে আপনাদের উসিলায় নির্বাচিত করেন, এবং আমার বিশ্বাস সুষ্ঠু, সুন্দর, নিরাপদ পরিবেশ যদি থাকে, অবশ্যই সত্যবাদীরা, যোগ্য লোকেরা নির্বাচিত হবে, মানুষ তাদেরকে ভোট দিবে। এনাফ ইজ এনাফ। এখনো চাঁদাবাজি চলছে, এখনো অঘোষিতভাবে একটি দল ক্ষমতায় আছে, তারা যা ইচ্ছা তা করছে, অন্যকে ভয় দেখাচ্ছে যে অমুকের মিটিং এ গেলে তোমাদের মামলা দিব, রাতের বেলা বাড়ি থেকে উচ্ছেদ করবো, দেখি তোমরা আমরা ক্ষমতা আসলে তোমরা কিভাবে থাকো। এই কথাগুলো তো কখনো গণতান্ত্রিক কথা নয়। আপনারা হারে হারে টের পাচ্ছেন এই জিনিসগুলো। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই নির্বাচনে অবশ্যই সৎ এবং যোগ্য লোকদেরকে নির্বাচিত করবেন, এবং দেশ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আর হয়তো কেউ কথা বলবেন না, তো অনেক সময় হয়ে গেল আমাদের অনুষ্ঠানের। তবে স্যার আমি আশা রাখি, যদি স্যার আমি কথা বলতে চাই, যদি আমি আশা রাখি যদি দেশে নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট হয়, ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আপনি অবশ্যই নির্বাচিত হবেন, এবং আমরা একটু সৎ এবং যোগ্য লোক আমরা ঢাকা কেরানীগঞ্জ আসন থেকে 2 আসন থেকে আমরা আশা করতেছি, আপনাকে আমরা আশা করতেছি আপনি অবশ্যই সংসদে যাবেন ইনশাল্লাহ, আমি আশা রাখি। আমার সামনের সাথে আমার প্রায় কথা হয়েছিল, আরো অনেক আগে কথা হয়েছিল, প্রায় বছর 2 আগে কথা হয়েছিল। আপনি মনে আছে কিনা জানি না, আমি মাসুবের চ্যানেলের সাথে কথা হয়েছিল। আমি কিন্তু বলছিলাম আপনাকে, আপনি নির্বাচনে আসার জন্য আপনার মতো লোক আমাদের খুব প্রয়োজন, যোগ্য এবং সৎ লোক প্রয়োজন। দেশটা কিন্তু স্যার এক মূল কথা, এখন কিন্তু ফেসিবাদ দূর হয়েছে, কিন্তু আরেক ফেসিবাদ ভারতীয় আগ্রাসন আবার যুক্ত হয়ে গেছে। আজকে দেখেন আবার এই যে ভারতীয় দালালগুলি আবার বিএনপিতে যোগ দিচ্ছে, এই যে ক্রিকেট নিয়ে কি মানে একটা আলোচনা চলতেছে বর্তমানে একটা, আবার দেখেন আজকে ক্রিকেটার আবার স্ট্রাইক করছে তারা, যে বিসিবির পরিচালক তাকে পদত্যাগ করতে হবে। আসলে এই সিন্ডিকেটের দেশটা, ভারতীয় আধিপত্য এখনো নির্মূল হয় নাই। এই নির্মূল না হলে এই দেশ এগিয়ে যেতে পারবে না, আমি মনে করি। কারণ এই ফেসিবাদ কায়েম করে গেছে শেখ হাসিনা, তার উত্তরসূরি হিসেবে আবার বিএনপি তারা এই হাল তারা ধরতে, হালে তারা পা দিতেছে তারা। তো আমি মনে করি তারা যে হালে পা দেয়, মানুষ কিন্তু আগের মতো বোকা নাই, তাহলে এই পরিণাম ভয়াবহ পরিণাম, তার পরিণাম ভয়াবহ পরিণাম হবে, তা তারা কল্পনা করতে পারবে না। তারা তো ইন্ডিয়া পলাইছে, তারা ইন্ডিয়া কোনো জায়গা পাবে না, খুঁজে পাবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আলম সাহেব। এবং আপনি কি বাংলাদেশ থেকেই বলছেন না বিদেশ থেকে? আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ ঢাকা থেকে, আমি ঢাকা আছি, আপনার পাশে আছি, বেশি দূরে না। আমি আছি ধানমন্ডিতে আছি, ধানমন্ডি, আপনি আছেন কেরানীগঞ্জ, ধানমন্ডি, কাছাকাছি, বেশি দূরে না। বাংলাদেশে থাকি। অনেক ধন্যবাদ। আমরা মাঝে মাঝে এখন অনুষ্ঠান করব, এবং আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আলামিন সাহেবকে বিশেষ করে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যা কথাগুলো বললাম দেশের জন্য বললাম, আপনারা আগামী নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিবেন, বিশেষ করে গণভোট। অবশ্যই হা ভোট করতে হবে, এবং বাংলাদেশের সবচেয়ে সঠিক যোগ্য একটি দল, দেশপ্রেমিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীর এবং এর সাথে যারা জোট বেঁধেছে তাদেরকে নির্বাচিত করুন। দেশটাকে আপনারা আবার আলোর পক্ষে নিয়ে যাবেন। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে এই দল নির্বাচিত হয়ে আসলে মনে রাখবেন, দেশ ইনশাআল্লাহ 5 বছরই একটি বিশ্বের অন্যতম দেশে শক্তিশালী দেশে পরিণত হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।